আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচন যত পেছাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে আশঙ্কা মির্জা ফখরুলের। ফেব্রুয়ারিতেই ভোট আয়োজনের আশাবাদ। ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের রূপরেখা দিবে এনসিপি। নাটোরে পথসভায় আহ্বায়ক নাহিদ ইসলাম। 6 মাসের জন্য চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়ে কাজ শুরু করেছে চিটাগাং ড্রাই ডক লিমিটেড। অবসান হল তরফদার যুগ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচন যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটে এক সভায় তিনি আশা প্রকাশ করে বলেন, এটি বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকার আসছে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজন করবে। একই অনুষ্ঠানে দলের নীতি নির্ধারকরা অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট নির্বাচনী পরিবেশের কথা বলে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরতে বাধা দিচ্ছে। সিলেট থেকে ইকবাল মুন্সির পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। একদিনের সফরে সিলেট এসে দলের চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিকের আয়োজনে মত বিনিময় সভায় যোগ দেন মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির সিনিয়র বেশ কয়েকজন নেতা। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের সভায় বিএনপির নীতি নির্ধারকরা বলেন, পতিত স্বৈরাচার ও স্বাধীনতা বিরোধী শক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছে। সচিবালয় থেকে শুরু করে জেলা উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে এখন পর্যন্ত শেখ হাসিনার লোকেরা রয়ে গেছে, যারা এখন পর্যন্ত ষড়যন্ত্র করছে, যারা চাচ্ছে না যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসী এখন তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সবার অধিকার পূর্ণ করা হবে, ভোট দিতে পারবে মানুষ, যেখানে কথা বলতে পারবে, বাক স্বাধীনতা থাকবে। সেই দেশ তৈরি করার জন্য আমরা নতুন করে সংগ্রাম শুরু করেছি। আর আমাদের এই সংগ্রাম, আমাদের যুদ্ধ, তার নেতা হচ্ছেন আমাদের এখন তরুণ নেতা তারেক রহমান সাহেব। এ সময় জাতীয় নির্বাচন বিলম্বিত হলে দেশ নানা সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। সরকারকে বলতে চাই, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে। এর আগে একদিনের সফরে পুণ্যভূমি সিলেটে এসে প্রথমেই দুই সাধক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। এ সময় জিয়া পরিবারের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। মইনুল হাসান, এটিএন বাংলা। ফ্যাসিবাদের পতন থেকে শিক্ষা না নিলে পরিণতি আওয়ামী লীগের মতোই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রার 7ম দিনে নাটোরে অনুষ্ঠিত পথসভায় তিনি কথা বলেন। এ সময় বর্তমান রাষ্ট্র কাঠামো জনগণের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ উল্লেখ করে নতুন সংবিধান, নতুন আইন এবং মৌলিক সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান এনসিপির নেতারা। নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফের তথ্য ও ছবিতে রিপোর্ট করেছেন মাজহারুল হক মুহাজির। রংপুর বিভাগের পর দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা এখন চষে বেড়াচ্ছে রাজশাহী বিভাগ। এই পদযাত্রার 7ম দিনে দলটির গন্তব্য এখন নাটোরে। জেলার স্টেশন বাজার থেকে নিচা বাজার হয়ে তাদের পদযাত্রা শেষ হয় শহরের স্বাধীনতা চত্বর মাদ্রাসা মোড়ে। সেখানে আয়োজিত পথসভায় এনসিপির নেতারা বিচার সংস্কার এবং নতুন সংবিধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আমরা কখনোই মাঠ ছেড়ে চলে যাই নাই,
আমরা কখনো আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে কখনো আপোষ করি নাই। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা এখনো বাস্তবায়ন হয়নি, তাই আমরা যেন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার পূর্ব পর্যন্ত এই রাজপথ ছেড়ে না দেই। নাটোরে জুলাই পদযাত্রার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সোজা সাপটা জবাব, কর্মসূচিতে বাধা দিলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো। আমরা আজকেও শুনতে পেয়েছি আমাদের নাটোরের এই কর্মসূচিতে ন্যাক্কারজনকভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। হুঁশিয়ারি দিতে চাই, মাত্র 1 বছর আগের ঘটনা। এই ব্যানার ছিঁড়ে কর্মসূচিতে বাধা দিয়ে যারা ক্ষমতায় দীর্ঘায়িত হতে চেয়েছিল তারা আজকে বাংলাদেশে তাদের ঠাঁই হয় না। যদি এখনো শিক্ষা না নেই তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে। এ সময় অবিলম্বে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান নাহিদ। বলেন, এ নিয়ে কোনো টাল বাহানা সহ্য করা হবে না। যে সকল মানুষ শহীদ হয়েছিল তাদের সেই শহীদি মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে, সংবিধানের স্বীকৃতি থাকতে হবে। এর জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। আমরা কোনো ধরনের টালবাহানা, কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেব না। আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের রূপরেখা দেওয়া হবে বলেও জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ইনশাআল্লাহ দেশ গঠনের এই যাত্রাতে আমরা আপোষ করব না। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা। মৃত্যু ভয়কে উপেক্ষা করে আন্দোলনে নেমেছিল যে সকল ছাত্র, তাদের মধ্যে একজন চট্টগ্রামের শহীদ অমর নুরুল আফসার। স্বপ্ন দেখেছিল বৈষম্যহীন এক সমাজের, কিন্তু 5 আগস্ট উত্তরায় আনন্দ মিছিল করার সময় একটি বুলেট তার সব স্বপ্ন চুরমার করে দেয়। ন্যায্য দাবি আদায়ে এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না তার পরিবার। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। এই মুহূর্তে যেমন আমার ছেলে একটু খাবার পছন্দ করত, যেমন কুরবানির এভাবেই স্মৃতির চিহ্ন হয়ে আছে ওমরের বাসার চেয়ারটি। পরিবারের আড্ডায় যে ওমরের উপস্থিতি সবাইকে আনন্দিত করত, এখন সেখানে শুধুই নীরবতা। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল ওমরের, তাই তো চট্টগ্রাম ছেড়ে ভর্তি হয়েছিলেন ঢাকার বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে। 13 মডিউলের 12টি সম্পন্ন করেছিলেন কৃতিত্বের সাথে। শেষ মডিউলটি শেষ হওয়ার আগেই একাধিক চাকরির প্রস্তাব পান ওমর। ঠিক এমন সময় অধিকার আদায়ের আন্দোলনে নামে দেশের ছাত্র সমাজ। তাতে অন্য সহযোদ্ধাদের সাথে যোগ দেয় তরুণ ওমর। তো অধিকারের জন্য আমরা সরকার কাছে চাইতেই পারি। এখন এই চাওয়াটা যে সিনিয়ররা চাবে আমরা চাইবো না, আমাদের জন্য ওরা জীবন দিচ্ছে, আমরা তো আমাদের বিবেকের কাছে হেরে যাচ্ছি। এরই মধ্যে আন্দোলনের মাঝপথেই আহত হন ওমর, কিন্তু দমে যায়নি এই তরুণ। সুস্থ হয়েই আবার যোগ দেন আন্দোলনে। তবে আন্দোলনের সুফল দেখে যেতে পারেনি এই যুবক। 5 আগস্ট উত্তরায় আনন্দ মিছিল করার সময় হঠাৎই ঘাতকের নির্মম বুলেট কেড়ে নেয় ওমরের জীবন। বছর হতে চললেও ভাইকে হারিয়ে এখনো কান্না থামছে না তার পরিবারের। একমাত্র বোন ভুলতে পারছে না ভাই হারানোর বেদনা। গুলি খাইছে, তাড়াতাড়ি এনিহাও কোনো একটা ব্যবস্থা করা লাগবে। ও ফোনের পর ফোন দিচ্ছে, ওরা তো ওকে নিয়ে যাচ্ছে। আর ওর তো অনেক হাইট ওয়েট সবকিছু মিলে আসলে নিতে অনেক কষ্ট। আর তখন তো এমন পরিস্থিতি ছিল না আসলে কেউ কাউকে দেখবে। ওমর হত্যার বিচার চান তার পরিবার। আমি আমার ছেলের জন্য ন্যায্য বিচার চাই। আমার ছেলে তো নিরপরাধ, ও অধিকার চাইতে গিয়ে ওকে মেরে ফেলবে, এটা তো আমরা মেনে নেব না। বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখতে গিয়ে ওমরের মতো আর কারো প্রাণ যেন এভাবে না যায়, এমনটি জানালেন তার পরিবারের সদস্যরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গুলিতে নিহত রিকশা চালক তুহিন হত্যা মামলায় নাসিকের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ডক্টর সেলিনা হায়াত আইভির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে ভার্চুয়াল উপস্থিতিতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে তার 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিকশা চালক তুহিন। এ ঘটনায় নিহতের স্ত্রী আলিয়া আক্তার মিম বাদী হয়ে ৯৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আইভি ১১ নম্বর আসামি। আগামী ৬ মাসের মধ্যে চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়ে কাজ শুরু করেছে চিটাগাং ড্রাই ডক লিমিটেড। এর মধ্য দিয়ে অবসান হল তরফদার যুগের। বন্দরের নতুন এই উদ্যোগকে ঐতিহাসিক পরিবর্তন হিসেবে দেখছেন অংশীজনরা। চট্টগ্রাম প্রতিনিধি সৈয়দ তামিম মাহমুদের আরেকটি রিপোর্ট। দেশের মোট আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় ৯২% পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। ক্রমবর্ধমান চাপ সামাল দিতে ২০০৭ সালে ৪৬৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি। নির্মাণের পর থেকে গত ১৭ বছর ধরে কন্টেইনার টার্মিনালটির ব্যবস্থাপনায় ছিল সাইফ পাওয়ারটেক। পরিচালনাকালে নানা কারণে বিতর্কিত হয় প্রতিষ্ঠানটি। অবশেষে শেষ হয়েছে তরফদার যুগের। আগামী ৬ মাস টার্মিনালটি পরিচালনা করবে নৌবাহিনীর চিটাগাং ড্রাই ডক লিমিটেড। পূর্বের অপারেটরের সাথে কাজ করা শ্রমিক কর্মচারীরাই এর পরিচালনার দায়িত্বে থাকবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। আমাদের কোনো সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, কোনো কার্যপ্রক্রিয়ার মধ্যে কোনো চেঞ্জ আসে নাই, আমাদের কম্পিউটার সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই। সবকিছুই যথারীতি চলছে এবং স্মুথলি রান করছে। এক্ষেত্রে আমাদের চট্টগ্রাম বন্দরের কোনো রকম কোনো অসুবিধা নেই, ইউজারের পক্ষ থেকে কোনো অসুবিধা নেই, স্টেক হোল্ডারদের পক্ষ থেকেও কোনো অসুবিধা নেই। শুরু থেকে ২০২৩ সাল পর্যন্ত এনসিটি পরিচালনায় বিভিন্ন যন্ত্রপাতি কিনতে চট্টগ্রাম বন্দর খরচ করেছে প্রায় ২৫০০ কোটি টাকা। ২০২৪ সালে চট্টগ্রাম বন্দরে ৩২,৭৫,৬২৭ একক কন্টেনার হ্যান্ডলিং হয়, যার মধ্যে নিউ মোরিং কন্টেনার টার্মিনালে হ্যান্ডলিং হয়েছে ১২,৮১,০০০ একক কন্টেইনার, যা একই বছরের মোট কন্টেনার হ্যান্ডলিংয়ের ৪৪%। বন্দর ব্যবহারকারীরা চান এই ধারাবাহিকতা বজায় থাকুক। যাদের হাতে ছিল তারাও যে খারাপ সার্ভিস দিচ্ছে সেটা বলবো না, কিন্তু আমরা এই নেভির তত্ত্বাবধানে যে প্রশাসন এখন এনসিটিতে বসবে তাদের থেকে আরো বেশি ভালো উন্নত মানের সেবা আমরা প্রত্যাশা করব। আমাদের যে টার্ন অন টাইম সেটা যেন আগের মতো থাকে, কিংবা তার থেকে যেন আরো ভালো উন্নত মানের সেবা হয়, আমরা সেই দিকটাতেই আমরা আশা রাখছি। আমাদের যে সময় এবং অর্থ দুটোই যেন সাশ্রয় হয়। এনসিটি টার্মিনালে রয়েছে ৫টি জেটি। এর ৪টিতে সমুদ্রগামী জাহাজ ও একটিতে অভ্যন্তরীণ নৌরুটের জাহাজ ভিড়তে পারে। এছাড়াও চট্টগ্রাম বন্দরের ১৮টি গেন্ট্রি ক্রেনের মধ্যে ১৪টি আছে নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনলাইন জুয়া, ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে কিশোররা। যে বয়সে তাদের মাঠে খেলার কথা, সেখানে তারা ডুবেছে মোবাইল গেমের নেশায়। অভিযোগ রয়েছে মাইনুল ইসলাম নামের এক ব্যক্তির ক্যাসিনোর ডিলারশিপ নিয়ে। অনেক কিশোর যুবককে নিঃস্ব করে নিজে বনে গেছে কোটি কোটি টাকার মালিক। কুড়িগ্রাম প্রতিনিধি MS সাগরের তথ্য ও ছবি নিয়ে আশকুর রহমানের রিপোর্ট। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধরকারকুটি গ্রামের মইনুল ইসলাম এলাকায় মাদক ও ক্যাসিনো সাম্রাজ্য গড়ে তুলেছে। এলাকার কিশোর তরুণদের অনলাইন জুয়া খেলায় আসক্ত করে এখন কোটিপতি বনে গেছে সে। এলাকায় পরিচিত হয়ে উঠেছে ক্যাসিনো সম্রাট হিসেবে। ২০২৪ সালের ২৭ জুলাই সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থী ছিল ক্যাসিনো ও মাদক সম্রাট মাইনুল ইসলাম। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সে নির্বাচন স্থগিত হলে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয় মইনুল। পরে জামিনে বেরিয়ে এসে আবারও শুরু করে অনলাইন জুয়া। মাইনুলের প্রলোভনে পড়ে এলাকার তরুণ ও যুবকরা ক্যাসিনোর নেশায় আসক্ত হয়ে পড়েছে। সারাক্ষণ মোবাইলে নানা গেমে মেতে থাকে তারা। তরুণদের রক্ষায় ক্যাসিনো ও মাদক সম্রাট মাইনুল ইসলাম ও জাহিদুল ইসলামকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্কুল কলেজের শিক্ষার্থীরা ইংল্যান্ড খেলতে গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। উঠতি বয়সের ছেলেপেলে থেকে শুরু করে যারা কৃষক এবং সাধারণ ঘরের ছেলেপেলে তারাও ধ্বংস হইতেছে। আমরা উঠান বৈঠক সহ সচেতনতামূলক কাজ করে যাচ্ছি এবং আমরা নিয়মিত টহল সহ মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। ওদের মামলাটা কোর্টে হয়েছে, তো কোর্ট থেকে প্রতিবেদন চাই, কোর্টে করছে,
পোস্ট করে ওটা আমাদের কাছে আছে, ওইটাও তদন্ত চলছে। এ ধরনের জুয়া খেলা থেকে কিশোর তরুণদের বাঁচাতে অভিভাবকদের সচেতন হবার পরামর্শ সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নতুন বাংলাদেশ করতে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থারও আধুনিকায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গোকুল দাসের বাগ এলাকায় জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি জামাল উদ্দিন মিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পৃথিবীতে ইয়াজিদের মতো আর কোনো পাপিষ্টের আবির্ভাব যাতে না ঘটে সেদিকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ডক্টর আ.ফ.ম. খালেদ হোসেন। গতরাতে চট্টগ্রামে আয়োজিত 10 দিন ব্যাপী 40তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলে তিনি এই আহ্বান জানান। নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়। শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান এবং পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে মাহফিলে দেশি বিদেশি বিশিষ্ট আলেমে দিনগণ বক্তব্য রাখেন। শেষে দেশ ও দেশবাসীর শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে স্বতন্ত্রতা নিশ্চিতের এক দফা দাবিতে বিক্ষোভ করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ করে তারা। পরে একই দাবিতে বরিশাল প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা। যশোরে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে আব্দুর রহমান জাকির নামে এক ভুয়া ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে পুলিশ। দুপুরে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হোসাইন সাফায়াত জানান, ডাক্তার পরিচয় দিয়ে ওই ব্যক্তি বিভিন্ন রোগীদের কাছ থেকে কৌশলে টাকা হাতিয়ে নিচ্ছিল। আটক জাকির শহরের শঙ্করপুর ইসহাক সড়কের বাসিন্দা মুজিবুর রহমানের ছেলে। মাগুরার শালিখার আরপাড়ায় এতিম শিশুদের খাবার ও একটি মাদ্রাসা উন্নয়ন কাজে সহায়তা দিলেন ঢাকা দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। রবিবার রাতে তিনি জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে উপস্থিত হয়ে 3 শতাধিক এতিম শিশুর হাতে খাবার তুলে দেন। প্রতিষ্ঠানটির ছাত্র, শিক্ষক ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন। দুর্নীতি, অনিয়ম ও ঘুষ নেওয়ার অভিযোগে সাভারের আশুলিয়ার সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। দুপুরে আশুলিয়া সাব রেজিস্ট্রার অফিসের সামনে দলিল লেখন কল্যাণ সমিতির ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। সাব রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতেই আন্দোলন আজ 21 দিনে গড়ালো। আন্দোলনের কারণে বন্ধ রয়েছে জমি কেনাবেচার রেজিস্ট্রি কার্যক্রম। এতে চরম দুর্ভোগে পড়েছেন জমি ক্রেতা ও বিক্রেতারা। অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওকরণের দাবিতে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের সাতমাথায় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ জেলা শাখায় এর আয়োজন করে। পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস রাজ ও বগুড়া জেলা শাখার সভাপতি আজিজা রহমান সহ অন্যান্যরা মানববন্ধনে বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সমাজ কল্যাণ উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। ট্রাক, পিকআপ সহ অন্যান্য যানবাহনের আয়কর অস্বাভাবিক হারে বৃদ্ধি প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের ভাইনা মোড়ে এই কর্মসূচি পালিত হয়। মাগুরা জেলা ট্রাক, মিনি ট্রাক, পিকআপ, ট্যাঙ্ক লরি, কাভার্ড ভ্যান মালিক সমিতির আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, আয়করের হঠাৎ অস্বাভাবিক বৃদ্ধি সড়ক পরিবহন খাতের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উপর গুরুতর প্রভাব ফেলেছে। সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।
জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিপূর্ণ মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা এবং বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে থেকে কর্মরত সকল সরকারি কর্মকর্তা কর্মচারীকে অপসারণের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে বৃষ্টি উপেক্ষা করে জেলার নলছিটি উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী জুলাই আহত মুক্তিযোদ্ধা পরিবার এই মানববন্ধনের আয়োজন করে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।